5 জুন 2024 কর্মক্ষেত্র পত্রিকাটি। এখানে পরিষ্কার করে কিন্তু লেখা আছে। আজকে আমরা এই কর্মক্ষেত্র থেকে অর্থাৎ 5 জুন কর্মক্ষেত্র থেকে কিন্তু পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি যে পরীক্ষাটি হবে তার প্র্যাকটিস সেট দেখব। মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, আর এই পরীক্ষার প্র্যাকটিস সেট কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেটি কেমন হতে চলেছে চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে যেয়ে দেখি প্র্যাকটিস সেটটা কেমন হয়েছে। তো আমরা পিএসসি মিসলেনিয়াসের যে প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটে সরাসরি চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে পিএসসি মাধ্যমে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার প্রশ্ন নমুনা প্রশ্ন উত্তর। তো এখানে আমরা একের দাগেতে প্রশ্ন শুরু করব। তো প্রথম প্রশ্ন কী আছে দেখব, তবে তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলে নিই। তো আজকে প্র্যাকটিস সেটের একের দাগের প্রশ্ন আছে নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি পরিমাপক যন্ত্রটি হলো গ্রাভিমিটার, গ্যালভিনোমিটার, বোলোমিটার, সোনার। তো এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ্রাভিমিটার। এর দেখাবে সঠিক উত্তর। মাধ্যাকর্ষণ শক্তি পরিমাপক যন্ত্রর নাম হচ্ছে গ্রাভিমিটার। তো গ্রাভিমিটার হলো নির্দিষ্ট স্থানে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের পরিমাপের যন্ত্রটি অভিকর্ষের ধ্রুবক নিম্নগামী ত্বরণ পরিমাপের নীতিতে কাজ করে। আর এই মাধ্যাকর্ষণ এই শক্তি, এই মাধ্যাকর্ষণ দু ধরনের মাধ্যাকর্ষণ আছে। একটা হচ্ছে পরম মাধ্যাকর্ষণ আর একটা হচ্ছে আপেক্ষিক মাধ্যাকর্ষণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো হাইড্রোমিটার, আমরা দুটো জিনিস জানবো, হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার। এই যে হাইড্রোমিটার, এটি হচ্ছে তরলের নির্দিষ্ট মধ্যবর্তী মাধ্যাকর্ষণ শক্তি পরিমাপক যন্ত্র হাইড্রোমিটার। আর হাইগ্রোমিটারটা কি হয়? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার। আরও একটা জিনিসের নাম মনে রাখি, ল্যাক্টোমিটার। এটা কিন্তু দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র এই ল্যাক্টোমিটার। তো আমরা এই গ্রাভিমিটারের পাশাপাশি হাইগ্রোমিটার এবং ল্যাক্টোমিটার সম্পর্কে একটু জেনে নিলাম। এবার আমরা দুয়ের দিকের প্রশ্ন দেখব। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? এখানে আছে সানাই, বীণা, বাঁশি আর সেতার। তো এই হরিপ্রসাদ চৌরাশিয়া একজন নামকরা পুরস্কারপ্রাপ্ত বাঁশি বাদক, অর্থাৎ হরিপ্রসাদ চৌরাশিয়া ইনি একজন হচ্ছে বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি। হরিপ্রসাদ চৌরাশিয়া সিদ্ধাভাবে সঠিক উত্তর। আপনারা যদি জি বাংলা দেখে থাকেন তাহলে দেখবেন প্রতি শনি এবং রবিবার 9:30টার সময় আপনার জি বাংলায় বর্তমানে শুরু হয়েছে সারেগামাপা নামে একটি অনুষ্ঠান। এই সারেগামাপা এই অনুষ্ঠানটি কিন্তু আগের রবিবারে শুরু হয়েছিল। জি বাংলায় এই হরিপ্রসাদ চৌরাশিয়া এসেছিলেন। সারেগামাপার উদ্বোধন মঞ্চে কিন্তু এই হরিপ্রসাদ চৌরাশিয়া এসেছিলেন। হরিপ্রসাদ চৌরাশিয়ার সেদিন আমি টিভিতে দেখলাম, এখনও এই বয়সে এত সুন্দর বাঁশি তিনি বাজাচ্ছেন যে মনকে আপনার ভরিয়ে দেবে। যে কোনো প্রতিকূলতার প্রতিরোধ করতে আপনার হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি বাজানো সেটা কিন্তু আপনার যে কোনো প্রতিকূলতাকে আপনাকে হার মানিয়ে দেবে। তো আমি সেদিন কিন্তু এই হরিপ্রসাদ চৌরাশিয়া এসেছিলেন জি বাংলার অনুষ্ঠানে, আমি দেখেছিলাম। তো এই হরিপ্রসাদ চৌরাশিয়া ইনি কিন্তু অনেক পুরস্কার পেয়েছেন। তো হরিপ্রসাদ চৌরাশিয়ার জন্ম হয় 1938-এ। 1938 1 জুলাই 1938-এর 1 জুলাই কিন্তু হরিপ্রসাদ চৌরাশিয়ার জন্ম কোথায়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের এলাহাবাদে হরিপ্রসাদ চৌরাশিয়ার জন্ম। হরিপ্রসাদের যখন 4 বছর বয়স তখন কিন্তু ওনার মা মারা যায়। বাবা একজন কুস্তিবিদ, তিনি সবসময় কুস্তি নিয়ে ব্যস্ত থাকেন। হরিপ্রসাদ চৌরাশিয়া যখন বাঁশিটা বাজানো শেখে তখন কিন্তু বাবাকে চুরি করে এই বাঁশি বাজানো শেখে। কারণ হরিপ্রসাদ চৌরাশিয়ার বাবা একজন কুস্তিগিরি, তাহলে ছেলেকে চাবে কুস্তিতে নিয়ে আসতে বা অন্যান্য ইসে। তো সেখানে কিন্তু বাবাকে লুকিয়ে তিনি কিন্তু বাঁশি বাজানো শেখেন কার কাছে? বারাণসের পণ্ডিত ভোলানাথ প্রসন্নের কাছে
ভোলানাথ প্রসন্নের কাছে তিনি কিন্তু বাঁশি বাজানো শেখেন। তখন কিন্তু তার বয়স 15 বছর। এরপরে হরিপ্রসাদ চৌরাশিয়া আকাশবাণীতে কাজ শুরু করেন অন্নপূর্ণা দেবীর সহযোগিতায় এবং অন্নপূর্ণা দেবীর নির্দেশনা লাভ করেন। এই অন্নপূর্ণা দেবীটা কে? এই অন্নপূর্ণা দেবী হলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর মেয়ে। এই ওস্তাদ আলাউদ্দিন খাঁকে, যিনি কিন্তু সবচেয়ে ভালো সানাই বাদক, অর্থাৎ সানাই যন্ত্রের সঙ্গে আলাউদ্দিন খাঁ কিন্তু যুক্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাজানোর জন্য অনেক পুরস্কার তিনি ভারত সরকারের নিকট থেকে পেয়েছেন। 2021-22 কিন্তু পেয়েছেন সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কার। সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন কিন্তু 2021-22। 1992 সালে তিনি কিন্তু পেয়েছেন পদ্মভূষণ। 2000 সালে পেয়েছেন পদ্ম বিভূষণ। এরকম অনেক পুরস্কার কিন্তু তার ঝুলিতে আছে। তো হরিপ্রসাদ চৌরাশিয়া একজন বাঁশি বাদক, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 3 দিকের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্বে অবস্থিত জেলা কোনটি? তো এখানে যে অপশানগুলো আছে, এর দাগ হচ্ছে নদিয়া, বিদ্যাক মালদহ, সিদ্ধাক কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, ডির অপশানে। তো এখানে যে 3 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই কিন্তু দক্ষিণ 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্বে অবস্থিত একটি জেলা, দক্ষিণ 24 পরগনা। 4 দাগের প্রশ্ন আছে, সাতপুরা পর্বতমালা ড্যাশের মাঝে অবস্থিত? বিন্দা ও নর্মদা, নর্মদা ও তাপ্তি, আরাবল্লী ও মালাবার, মালাবার ও বিন্দা। তো এই সাতপুরা পর্বতমালা এটি কিন্তু নর্মদা এবং তাপ্তি নদীর মাঝে অবস্থিত। বিদ্যাক হবে সঠিক উত্তর। সাতপুরার যে পর্বতমালা সেটা কিন্তু নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত। এই সাতপুরা পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। ধূপগড়, যার উচ্চতা হচ্ছে 1350 মিটার, আর এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে আমরা কি পেলাম? সাতপুরা পর্বতমালা নর্মদা এবং তাপ্তি নদীর মাঝে অবস্থিত। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, যেটার কিন্তু উচ্চতা 1350 মিটার, আর এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। আরও একটু ইনফরমেশান সাতপুরা সম্পর্কে দিয়ে রাখি, সেটা হচ্ছে সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। কখনো কখনো কিন্তু বলে একটি স্তূপ পর্বতের উদাহরণ লেখো, নিচের কোন পর্বতটি স্তূপ পর্বতের উদাহরণ? তো সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। দন্ত শয়তয় দীর্ঘ প, স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে সাতপুরা। তো আমরা এবার দেখব 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন আছে, ডুয়ার্স কোন অঞ্চলকে বলা হয়? এখানে এটা বানান ভুল আছে, এখানে হবে ডুয়ার্স কোন অঞ্চলকে বলা হয়? তিস্তা নদীর বাঁদিকের অংশ, তিস্তা নদীর ডান দিকের অংশ, কালিন্দী নদীর উত্তরাংশ, কালিন্দী নদীর দক্ষিণাংশ। তো এই ডুয়ার্স কোন অঞ্চলকে বলা হয়? তো এর সঠিক উত্তর হবে তিস্তা নদীর বাঁদিকের অংশকে কিন্তু ডুয়ার্স বলা হয়। যদি তিস্তা নদীর বাঁদিকের অংশ যদি ডুয়ার্স হয়, তাহলে তিস্তা নদীর ডান দিকের অংশ কি বলবো আমরা? তো ডান দিকের অংশকে বলবো কি বলবো? ডান দিকের অংশকে বলবো কিন্তু তরাই। তিস্তা নদীর ডান দিকের অংশকে তরাই বলবো, তিস্তা নদীর বাঁ দিকের অংশকে ডুয়ার্স বলবো। আশা করি আপনারা মনে রাখবেন। আর এই যে তিস্তা নদী, এটি হচ্ছে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি কিন্তু তিস্তা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী। কার উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী। ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে তিস্তা নদী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। 6 দাগের প্রশ্ন হচ্ছে, সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র। তো প্রথমে বলে রাখি, এই যে সম্বর হ্রদ, এটি কিন্তু একটি লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদ কিন্তু এই সম্বর হ্রদ। এটি কোথায় অবস্থিত? সম্বর হ্রদ কিন্তু রাজস্থানে অবস্থিত। জয়পুরের পশ্চিমে পূর্ব মধ্য
রাজস্থানে পূর্ব মধ্য রাজস্থান রাজ্যে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্বর হ্রদটি কিন্তু জয়পুরের পশ্চিমে পূর্ব মধ্য রাজস্থানে কিন্তু অবস্থিত এই সম্বর হ্রদ। এটি কিন্তু একটি লবণাক্ত জলের হ্রদ। রাজস্থানে দুটি লবণাক্ত জলের হ্রদ আছে, একটা হচ্ছে সম্বর হ্রদ আর একটা হচ্ছে পাঁচবদরা। একটা হচ্ছে সম্বর হ্রদ আর একটা হচ্ছে পাঁচবদরা হ্রদ। এই দুটি কিন্তু লবণাক্ত হ্রদ, যেটা কিন্তু অবস্থিত রাজস্থানে। এছাড়াও কিছু মিষ্টি জলের হ্রদ রাজস্থানে আছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো পরীক্ষায় পড়ে তার নাম আমি বলছি, শুনুন। জয়সমন্ত লেক, তারপরে রাজসমন্ত লেক, পিচোলা লেক, আনা সাগর, সিলিশেদ লেক, তারপরে নাক্কি লেক, পুষ্কর লেক, ফয়সাগর লেক, রঙ্গসাগর লেক, বলসামন্ত লেক, স্বরূপসাগর লেক, তারপরে গাজনার লেক। এগুলো কিন্তু রাজস্থানের মিষ্টি জলের হ্রদ, যেগুলো কিন্তু অনেকবার প্রশ্নও আসে। যেমন কিছুদিন আগে একটি প্র্যাকটিস সেটে আমরা পেলাম পিচোলা হ্রদ। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত, সেটা কিন্তু রাজস্থানে। আর এই পিচোলা হ্রদ কিন্তু মিষ্টি জলের হ্রদ, একটু আগে আপনাদের কিন্তু বলে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 7 দাগের প্রশ্ন দেখব। তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কাঞ্চনজঙ্ঘা প্রস্রবণ, বিদাং হ্রদ, জেমু হিমবাহ আর পাগলঝোড়া। তা তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? তো অবশ্যই এই জেমু হিমবাহ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে তিস্তা নদী। আমি কিন্তু এর আগে অনেকগুলো প্র্যাকটিস সেট করেছি, তাতে কিন্তু এগুলো ছিল তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। তো এটা কিন্তু তিস্তা নদীর জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। তো তিস্তা নদী হলো একটি 414 কিমি দীর্ঘ নদী, যা পূর্ব হিমালয়ের পাওখুন্ডি পর্বতে উঠে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং পরবর্তীকালে রংপুর বিভাগের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো তিস্তা নদীর উৎস হচ্ছে পহুন্ড্রি, জেমু হিমবাহ, টুদংমার হ্রদ, চলমু হ্রদ। চলমু হ্রদটা কিন্তু সিকিমে অবস্থিত। তো এইগুলো যদি তিস্তা নদীর কিন্তু উৎস এইসব জায়গা থেকে। তো এর মধ্যে আমরা এখানে যেমন প্রশ্নে পাচ্ছি জেমু হিমবাহ, কখনো কখনো যদি বলে চোলামু হ্রদ, তাহলেও কিন্তু আপনাকে তিস্তা নদীর উৎস বলতে হবে চোলামু হ্রদ, সেটা কিন্তু সিকিমে অবস্থিত। ব্রহ্মপুত্র নদের একটি উপনদী হচ্ছে তিস্তা। তিস্তার বাম তীরের উপনদীগুলি হলো দিকছু, তারপরে রাংপো নদী, লাংচু, তারপরে লাংচু নদী, রানীখোলা। এগুলো কিন্তু তিস্তার বাম তীরের নদী। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার দেখব 8 দাগের প্রশ্ন। সংবাদ প্রভাকর কে সম্পাদন করতেন? দীনবন্ধু মিত্র, ঈশ্বর গুপ্ত, নবীনচন্দ্র সেন, নবগোপাল মিত্র। এই সংবাদ প্রভাকর এটা কিন্তু সম্পাদন করতেন ঈশ্বর গুপ্ত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন কিন্তু 19বিংশ শতাব্দীর একজন বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। তিনি সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 9 দাগের প্রশ্ন দেখব। কুকা আন্দোলন প্রবর্তক কে ছিলেন? কুকা আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? তো কুকা কিন্তু একটি আন্দোলন, যেটি কিন্তু হয়েছিল কোথায়? পাঞ্জাবে। এই পাঞ্জাবে কিন্তু কুকা আন্দোলন হয়েছিল। কুকা আন্দোলন বলতে কি বুঝি, তো আমি যাচ্ছি সে প্রশ্নে। তার আগে অপশানগুলো দেখি। এর অপশান আছে কানু, বির অপশান আছে সিধু, সির অপশান আছে জহরমল আর বিরসা মুন্ডা। কুকা ছিল পাঞ্জাবের একটি ধর্মীয় রাজনৈতিক আন্দোলন। কুকারা শিখদের মূল ধারার শিখ ধর্মের অংশ ছিল না। তারা জাতিপাত বিলুপ্তি, অন্তর্বিবাহের অনুমতি, বিধবা পুনর্বিবাহ, দেশি মদ, মাংস ও মাদকদ্রব্য থেকে বিরত থাকতে চেয়েছিলেন। জনগণ একত্রিত করার জন্য শতগুরু রামসিংজি কুকা আন্দোলন শুরু করেছিলেন। 12 এপ্রিল 1872 তারিখটি সাধারণত সরকারি দিন হিসেবে পরিচিত হয় যখন আন্দোলনের জন্ম হয়েছিল, যদিও প্রকৃতপক্ষে আন্দোলনের ভিত্তি কয়েক বছর আগে শতগুরু রামসিংজির দ্বারা স্থাপন করা হয়েছিল। তো এখানে শতগুরু রামসিং নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে জহরমল। তো কুকা আন্দোলন, এটার সঠিক উত্তর হবে কিন্তু জহরমল। এটা কিন্তু হয় পাঞ্জাবে। 10 দাগের প্রশ্ন। আইলা স্যাপেল সন্ধি কবে হয়? 1745, 1749, 1748 আর 1746। তো আইলা স্যাপেল এই সন্ধিটা কবে শুরু হয়?
এই এই সন্ধিটা কবে হয়? তো এর সঠিক উত্তর হবে 1748। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আইলা স্যাপেল এটা কিন্তু 1748 সালে হয়। এই সন্ধিটা কাদের মধ্যে হয়? আইলা স্যাপেল এই সন্ধিটা হয় কিন্তু ইংরেজ ও ফরাসিদের মধ্যে। আইলা স্যাপেল এটা কিন্তু এই সন্ধিটা হয় ইংরেজ ও ফরাসিদের মধ্যে 1748 সালে। 11 থেকে প্রশ্ন আছে, ন্যাশনাল মিত্র নামে কে পরিচিত? তো রঙ্গলাল মিত্র, দীনবন্ধু মিত্র, নবগোপাল মিত্র, রাজেন্দ্রলাল মিত্র। তো 11 দাগের সঠিক উত্তর কী হবে? এই ন্যাশনাল মিত্র ইনি হচ্ছেন নবগোপাল মিত্র। সিদ্ধাক হবে সঠিক উত্তর। ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিল নবগোপাল মিত্র। সিদ্ধাক সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন আছে, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? 1761, 1707, 1576 আর 1556। তো 1526 খ্রিস্টাব্দে হয় কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। কাদের মধ্যে হয়? এটা হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 সালে। এখানেই কিন্তু বাবর জিতে যায় এবং মুঘল সাম্রাজ্যের কিন্তু ভিত্তি স্থাপন হয়। মুঘল সাম্রাজ্য ভিত্তি স্থাপন হয় কিন্তু এই 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের পর। 1556 এটা কিন্তু দ্বিতীয় যুদ্ধ হয়। 1556 কাদের মধ্যে হয়? মুঘল রাজা আকবরের সাথে হিন্দু রাজা হেমুর। মুঘল রাজা আকবরের সাথে হিন্দু রাজা হেমুর কিন্তু 1526 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। সেখানে কিন্তু হেমু পরাজিত হয়। আকবর জিতে যায়, হেমু কিন্তু পরাজিত হয়। মুঘল সাম্রাজ্য আরও শক্তিশালী হয়। এরপরে আসে 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। মারাঠি ও আহমেদ শাহ আবদালি। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় মারাঠা ও আহমেদ শাহ আবদালির মধ্যে। এখানে কিন্তু মারাঠারা পরাজিত হয়। আহমেদ শাহ আবদালি কিন্তু আফগান সৈন্যদের সহায়তায় কিন্তু এই পানিপথের তৃতীয় যুদ্ধে কিন্তু জয়লাভ করেন। তাহলে এখানে যে প্রশ্নটা আছে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? তো এর সঠিক উত্তর হবে 1761 সালে। এর দাগ হবে সঠিক উত্তর। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। 13 দাগের প্রশ্ন, কর্নওয়ালিস কোড কবে সংকলিত হয়েছিল? 1795, 1793, 1791, 1789। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে সেটা আমরা যাব। তবে তার আগে এই কর্নওয়ালিস কোডটা কী জিনিস সেটা আমরা একটু দেখব। তো এই কর্নওয়ালিস কোড ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে 48টি রেগুলেশন বা আইন জারি করেন। এই রেগুলেশনগুলি কর্নওয়ালিস কোড নামে নিয়ে পরিচিত। এই রেগুলেশনগুলি কর্নওয়ালিস কোড নামে পরিচিত। এই কোড প্রণয়নের উদ্দেশ্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রের উপযোগী প্রশাসনিক ব্যবস্থা এবং আইন বিধানের প্রবর্তন করা। 1793 সালের 1 মে কর্নওয়ালিস কোড ঘোষিত হয়। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? তো কর্নওয়ালিস কোড এটি কিন্তু 1793 সালে কিন্তু এটা হয়। সঠিক উত্তর হবে 1793। 14 দাগের প্রশ্ন, কত সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল? 1914, 1906, 1911, 1919। তো 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ শুরু হয়। 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়। আর এই যে 1911 সালে এই বঙ্গভঙ্গ কিন্তু রোধ হয়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 15 দাগের প্রশ্ন আছে, প্রথমকে শূন্যকে সংখ্যা হিসেবে গণ্য করেন? তো আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, পিথাগোরাস, অ্যারিস্টটল। তো এই যে শূন্যর আবিষ্কারক ব্রহ্মগুপ্ত, এই শূন্য সংখ্যা হিসেবে গণ্য করেন এই ব্রহ্মগুপ্ত। বিদ্যা এর সঠিক উত্তর। শূন্যকে কিন্তু প্রথমে ব্রহ্মগুপ্ত সংখ্যা হিসেবে গণ্য করেন। শূন্যর সঙ্গে কিন্তু গুপ্তের একটা সম্পর্ক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 16 দাগের প্রশ্ন আছে, হিন্দু পেট্রিয়ট
হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? দীনবন্ধু মিত্র, বিজি তিলক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তো আমরা এই যে হিন্দু পেট্রিয়ট, তো এই কথাটা মনে এসছে মানেই আমরা এই হিন্দু পেট্রিয়ট এই কথাটা এসছে মানেই আমার একটা জিনিস মনে হয়ে গেছে যে আমাদের পাশে একটা গ্রাম আছে, তার নাম হরিশপুর। তা ঘটনাক্রমে হরিশপুরের সবাই হিন্দু, হরিশপুরের সবাই হিন্দু, অর্থাৎ এই হরিশপুর গ্রামে সবাই হচ্ছে হিন্দু, সেখানে অন্যান্য কোনো ধর্মাবলম্বী নেই। তাই এইটা আমি কিন্তু পরিষ্কার মনে রাখতে পারি, হরিশপুরের সবাই হিন্দু। তাই হরিশপুর থেকে দেখুন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, আর এই যে সবাই হিন্দু, হিন্দুর থেকে কিন্তু আমরা হিন্দু পেট্রিয়ট মনে রাখতে পারি। আমি যেভাবে মনে রাখতাম আপনাদেরকে কিন্তু সেটা বললাম। তো ডির দাগ হবে সঠিক উত্তর, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা পরের প্রশ্নে। এখন 17 দাগের প্রশ্ন দেখব, কলিচুনের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড। তো এই কলিচুনের রাসায়নিক নাম কি? এটা আপনারা সহজেই মনে রাখতে পারবেন কিভাবে, দেখুন আমি এর পিছনে একটা গল্প বলবো, আপনারা গল্পটা একটু মন দিয়ে শুনবেন। আপনার বাড়িতে যদি কোনো ঠাকুরদা বা ঠাকুমা থেকে থাকে, তাহলে তারা যদি পান খায়, আপনার ঠাকুরদা বা ঠাকুমা আপনার হাতে 5 টাকা ধরে দিয়ে বলল যে এই 5 টাকার চুন নিয়ে আয় দোকান থেকে, পান খাওয়ার চুন, এটা নিয়ে আয় দোকান থেকে। তো আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন আমার 5 টাকার চুন দাও, যে চুনটা পান দিয়ে খায়। সঙ্গে সঙ্গে দোকানদার কি করলেন, আপনাকে 5 টাকার একটা চুনের দলা দিয়ে দিল। সেটা দেখবেন একটা পাথুরে চুন টাইপের হবে, একটা ভারী পাথুরের মতো হবে, যেটাকে কিন্তু ফেলে মারলে আপনার যে কোনো জায়গায় লাগলে আঘাতপ্রাপ্ত হবেন, সেরকম একটা চুনের দলা বলা যায়, সেটা দিল। সেটা দোকানদার যখন আপনাকে দিল, সেটা দিল কিন্তু এটা CaO। কি বললাম? CaO। দোকানদার আপনাকে যেটা দিল সেটা হচ্ছে CaO, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড এটা কিন্তু আপনার দোকানদার হাতে দিয়েছে। এখন আপনি 5 টাকার এই ক্যালসিয়াম অক্সাইড এই চুনের দলাটা নিয়ে এসে ঠাকুরদা বা ঠাকুমার হাতে দিলেন। তো ঠাকুরদা বা ঠাকুমা কি করবে? সেই চুনের দলাটা তো পান গালে দিয়ে কামড় মেরে খেতে পারবে না, পারবে কি? সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো সঙ্গে সঙ্গে তেনারা, অর্থাৎ আপনার ঠাকুমা এবং ঠাকুরদা কি করবে, একটা চুনের পাত্র নেবে, যেটাই কিন্তু উনি চুন রাখেন, সেই পাত্র একটা নেবেন, সেটা মাটির ভাঁড় হতে পারে অথবা যে কোনো পাত্র হতে পারে। তাতে কিন্তু প্রথমে এই CaO এই চুনের দলাটা রাখবে, রেখে ঘর থেকে জল নিয়ে আসবে। তো ঘর থেকে যখন জল নিয়ে আসবে, তার সংকেত হবে কিন্তু H2O। এই জলটা নিয়ে আসলো আর এই চুনের মধ্যে দিয়ে দিল, তখন এখানে যোগ হয়ে গেল। যোগ যখন হলো, তখন কিন্তু তার মধ্যে দিয়ে আগুন ছুটবে, মানে টকবক করে ফুটবে, একটা শিখাহীন উত্তপ্ত টকবক করে ফুটবে এই ক্যালসিয়াম অক্সাইড এবং জলের মিশ্রণ। আশা করি আপনারা দেখেছেন। তো এই ক্যালসিয়াম অক্সাইড এবং জলের মিশ্রণ যখন টকবক করে ফুটবে, তার কিছু সময়ের পরে কি করবে, জলটা থিতিয়ে যাবে আর চুনটা কিন্তু গুলে যাবে, তখন কিন্তু সেটা খাওয়ার চুন হয়ে গেল। এখন এই ক্যালসিয়াম অক্সাইডে যখন জল দেবে, তখন এর সংকেত হয়ে যাবে CaOH গ্রুপ 2। চুনের সাথে জলের বিক্রিয়ায় CaOH গ্রুপ 2 হলো। এটাই কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে বলেছে না কলিচুনের রাসায়নিক নাম কি, এটা কিন্তু চুনে জল দিল, সঙ্গে সঙ্গে কলিচুন হয়ে গেল। কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH গ্রুপ 2। এর সঙ্গে কিন্তু একটা পাতলা আস্তরণ পড়বে। এই জায়গাটায় কি হবে, আপনাদের কাছে কিন্তু আমার প্রশ্ন থেকে গেল। সব কিন্তু বললাম না, কারণ এখানটার জিনিসের জন্য কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। আরেকটা কি উৎপন্ন হবে, যেটা জলের উপরে স্বর মতো ভাসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু কলিচুনের রাসায়নিক নাম। যখন চুনের জল দেবেন তখনই কিন্তু কলিচুন উৎপন্ন হয়ে যাবে, কিন্তু তার আগে কিন্তু এটা পাথুরে চুন, ক্যালসিয়াম অক্সাইডের একটা দলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু জলের সংকেত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর দাগ হবে সঠিক উত্তর। 18 দাগের প্রশ্ন আছে, কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? ওয়াটারম্যান অর্থাৎ জলমানব, জলমানব নামে কে পরিচিত? বাবা আমতে, সুন্দরলাল বহুগুণা, রাজেন্দ্র সিং আর রামদেব মিত্র। তো এখানে সঠিক উত্তর হবে রাজেন্দ্র সিং, ইনি কিন্তু ওয়াটারম্যান নামে পরিচিত। তো কেন রাজেন্দ্র সিং ওয়াটারম্যান নামে পরিচিত সেটা আপনাদেরকে একটু বোঝাই। তিনি ঐতিহ্যবাহী জল সংরক্ষণ প্রযুক্তির তথ্য প্রচার করে রাজস্থানের জলের অভাব সমস্যা সমাধান করেছিলেন। তিনি 1984 সাল থেকে রাজস্থানের আলওয়ার জেলার 650টিরও বেশি গ্রামে ছড়িয়ে থাকা প্রায় 3000 জোহাদের পুনরুজ্জীবন সহায়তা করেছিলেন। এই জন্য কিন্তু রাজেন্দ্র সিং ওয়াটারম্যান নামে পরিচিত। আশা করি বুঝতে পেরেছেন। 19 দাগের প্রশ্ন হবে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বর্তমান যুব সমাজকে মহাকাশ প্রযুক্তিবিদ্যায় পড়াশোনার আগ্রহ সৃষ্টি করতে সম্প্রতি কোন প্রোগ্রাম চালু করেছে? এটা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এর আগে দুটো ক্লাস আগে, মানে 2 মাস বা 1 মাস পিছনে আপনি আমার অ্যাসিভার্স থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সামনে প্রতি মাসে আমি তুলে ধরি, তাতে দেখবেন এই 19 দাগের প্রশ্নের যে প্রশ্নটা আছে তাতে কিন্তু ছিল। এর সঠিক উত্তর হবে স্টার্ট 2024, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 20 দাগের প্রশ্ন আছে, কবে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ কনফারেন্স পালিত হলো? 3রা এপ্রিল, 5 এপ্রিল, 2 এপ্রিল, 4 এপ্রিল। তো এর সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল ডে অফ কনফারেন্স, এটা কিন্তু পালিত হলো 5 এপ্রিল। 20 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক, 5 এপ্রিল। 21 দাগের প্রশ্ন আছে, 21 দাগের প্রশ্ন আছে, রেল বিকাশ নিগম লিমিটেড এবং সালাসর টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড সম্প্রতি যৌথভাবে কোথায় 60 কোটির ট্রান্সমিশন প্রজেক্টর বরাদ পেয়েছে? ব্রাজিল, নাইজেরিয়া, ইজিপ্ট আর রুয়ান্ডা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু রুয়ান্ডা, ডির দাগ হবে সঠিক উত্তর। এই রুয়ান্ডা হচ্ছে আফ্রিকার একটি ছোট দেশ। আফ্রিকা মহাদেশের একটা ছোট দেশ হচ্ছে রুয়ান্ডা। আর এই রুয়ান্ডার কিন্তু রাজধানী হচ্ছে কিগালি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 22 দাগের প্রশ্ন আছে, 22 দাগের প্রশ্ন আছে K&T ফাইন্যান্স হোল্ডিং লিমিটেড কোম্পানির নাম পরিবর্তন করে নতুন কী রাখা হয়েছে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে L&T ফাইন্যান্স লিমিটেড, এর দাগ হবে সঠিক উত্তর। এরপর 10-এর পাতায়। তো চলুন আমরা 10-এর পাতায় চলে যাব। তো আমরা চলে এসেছি 10-এর পাতায়। তো এখানে আছে দেখুন, পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর। তো এখানে যে প্র্যাকটিস সেটটা আমরা আজকে দেখছি সেটা কিন্তু মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে এ সপ্তাহের কর্মক্ষেত্র থেকে, অর্থাৎ 5 জুন কর্মক্ষেত্র থেকে। 5 জুন কর্মক্ষেত্রে কিন্তু মিসলেনিয়াস প্রিলির প্র্যাকটিস সেট সহ কিন্তু আরও 2-3টি প্র্যাকটিস সেট এই কর্মক্ষেত্র পত্রিকা দিয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেট সেটা কিন্তু সম্পূর্ণ করেছি। এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্র্যাকটিস সেটও কিন্তু সম্পূর্ণ করেছি। আজকে করছি কিন্তু মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট। তো চলুন আমরা চলে যাই পরের প্রশ্নে। এখানে যে প্রশ্নটা আছে দেখুন, এখানে লেখা আছে 4-এর পাতার পর, অর্থাৎ আমরা কিন্তু 4-এর পাতার পরে এই পাতায় চলে এসেছি 10-এর পাতায়। তো এখানে 23 দাগের প্রশ্ন আছে, সদ্য সমাপ্ত হওয়া ইউথ ওয়ার্ল্ড বক্সিং 2024 প্রতিযোগিতায় ভারত মোট কতগুলি মেডেল জয়লাভ করেছে? 20টি, 28টি, 27টি আর 26টি। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 26টি, ডির দাগ হবে সঠিক উত্তর। 24 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্যের 19টি ঐতিহ্যবাহী হস্তশিল্পী জিআই ট্যাগ লাভ করেছে? ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়।
তো এখানে 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আসাম, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন আছে গৌড়বাহ কার রচনা? হলায়ুদ, ধয়ী, বাক্পতি, শশাঙ্ক। তো এই বাক্পতির গৌড়বাহ, বাক্পতির কিন্তু গৌড়বাহ এটার রচনা হচ্ছে বাক্পতি। তো আমার বাড়ির পাশে আমার একটা দাদু আছে, তার নাম হচ্ছে গৌড়। তা আমি সবসময় এনাকে বাক্পতি বলে ডাকতাম, বাক্পতি। তো বাক্পতি ইনি কিন্তু এই গৌড়বাহ রচনা করেন। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 26 দাগের প্রশ্ন হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলে এটি পরিণত হয় হাইড্রোজেন, আলফা কোনায়, লিথিয়াম আয়নে আর প্রোটিনে। তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, হিলিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা থাকে 2, প্রোটন থাকে 2, প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা 2, ভর সংখ্যা 4। এখন এখানে প্রশ্ন বলেছে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তা সবসময় মনে রাখবেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিলিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সবসময় সে আলফা কোণায় পরিণত হয়ে যায়। হিলিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করলেই আলফা কোণায় পরিণত হয়ে যায়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 27 দাগের প্রশ্ন কোন রাসায়নিক পদার্থের সঙ্গে বিক্রিয়ায় সোনা গলে যায়? কপার অক্সালেট, ভিনিগার, সাইট্রিক অ্যাসিড আর অ্যাকোয়ারিজিয়া। তো সোনা গলাতে সবসময় সোনার দোকানদাররা অ্যাকোয়ারিজিয়া অ্যাকোয়ারিজিয়া ব্যবহার করে থাকেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো এই অ্যাকোয়ারিজিয়াটা কি? অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, এই NO3। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে কিন্তু বলা হবে অ্যাকোয়ারিজিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ 3:1 অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড নেওয়া হয়, নিয়ে কিন্তু অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয়। সুন্দর প্রশ্ন। 28 দাগের প্রশ্নে চলে যাব। লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবু, মাদুরাই, ভুবনেশ্বর, খাজুরাহো। তো লিঙ্গরাজ মন্দির সবচেয়ে পুরনো মন্দির, এটা কিন্তু ভুবনেশ্বরে অবস্থিত। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আর ভুবনেশ্বরটা কোথায়? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যা। উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে? এটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন থাকলো, মুখ্যমন্ত্রী কে? দেখি কে কে প্রশ্নের উত্তর দেয়, কে কে কমেন্ট করে দেখব উড়িষ্যার মুখ্যমন্ত্রী এখন কে। 29 দাগের প্রশ্ন হোয়াইট ভিট্রিয়ল এর রাসায়নিক সংকেত কী? হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত এখানে কিন্তু জানতে চেয়েছে। অর্থাৎ হোয়াইট সাদা, তো সাদা ভিট্রিয়ল এর সংকেত কী আছে? তো সাদা যদি ভিট্রিয়লের সংকেত এখানে দেওয়া থাকে তাহলে আরও আমরা কিন্তু লাল ভিট্রিয়ল পাবো, নীল ভিট্রিয়ল পাবো, সবুজ ভিট্রিয়ল পাবো, এসবগুলো কিন্তু পাবো। তো এখানে যেহেতু হোয়াইট ভিট্রিয়ল দিয়েছে তাহলে আমি হোয়াইট ভিট্রিয়লের সংকেতটা এখানে আপনারা দেখাই দিই। তো এখানে হোয়াইট ভিট্রিয়লের সংকেত কী হবে? তো এখানে হোয়াইট ভিট্রিয়লের সংকেত হবে কিন্তু এই যে জিঙ্ক সালফেট আছে, জিঙ্ক সালফেট আর 7টা জল, এটা কিন্তু হোয়াইট ভিট্রিয়লের সংকেত। জিঙ্ক সালফেট এবং 7টা জল। আর এই যে এর দাগের যে অপশান আছে FeSO4 7টা জল, এটা কিন্তু সবুজ ভিট্রিয়লের সংকেত। সবুজ ভিট্রিয়লের সংকেত কিন্তু আয়রন সালফেট আর 7টা জল। আর কপার সালফেট CuSO4, এটাকে বলবো আমরা, কপার সালফেটকে বলবো আমরা ব্লু ভিট্রিয়ল, ব্লু। কোবাল্ট সালফেট CuSO4, একে বলবো কিন্তু CuSO4 আর 7টা জল, সবার বেলায় 7টা জল, একে বলবো কিন্তু লাল ভিট্রিয়ল। তাহলে সবুজ গেল, ব্লু গেল, লাল গেল, সাদা গেল। তো এই ভিট্রিয়লগুলোর নাম আপনাদের জানিয়ে দিলাম। আর এই যে ক্যালসিয়াম সালফেট আর এখানে এই যে দুটো জল, এটাকে বলা হয় জিপসাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 30 দাগের প্রশ্ন আছে কাঁকড়া বীচের সারযন্ত্রের নাম কি? তো কাঁকড়া বীচের সারযন্ত্র এখানে আছে বুকলাং, ফুসফুস, ট্রাকিয়া, গিল। তো এই যে কাঁকড়া বিচার কিন্তু আপনার শাসঙ্গের নাম হচ্ছে বুকলাং। এর দাগ হবে সঠিক উত্তর। বুকলাং হচ্ছে কাঁকড়া বিচার সারযন্ত্র। 31 দাগের প্রশ্ন আছে কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, প্যারাথাইরোমোন আর পিটুইটারি। তো কেউ ভয় পেলে যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। বিদ্যাগটা হবে সঠিক উত্তর। ভয় পেলে কিন্তু এই হরমোনটা খরিত হয়,
অ্যাড্রিনালিন হরমোনটা কিন্তু ভয় পেলে ক্ষরিত হয়। 31 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। 32 দাগের প্রশ্ন আছে প্রতি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত? ও তো 10 লক্ষ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 10 লক্ষ করে প্রতি বৃক্ষে নেফ্রন থাকে। এখানে হচ্ছে 12, 10, 7 আর 5, তো 10 লক্ষ করে প্রতি নেফ্রনে বৃক্ষ থাকে। 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 33 দাগের প্রশ্ন, 3টি প্রাথমিক রং হলো নীল, হলুদ, লাল, হলুদ কমলা লাল, নীল সবুজ লাল, বেগুনি সবুজ নীল। তো লাল নীল হলুদ এই 3টি কিন্তু প্রাথমিক রং। লাল নীল হলুদ, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। লাল নীল হলুদ কিন্তু 3টি প্রাথমিক রং তথা মৌলিক রং। এর দাগ হবে সঠিক উত্তর। 34 দাগের প্রশ্ন আছে লোহার অভাবে যে রোগ হয় সেটি হলো অ্যানিমিয়া, দৃষ্টিবৈকল্য, হৃদরোগ আর স্নায়ুজনিত রোগ। তো অবশ্যই লোহার অভাবে কিন্তু আপনার অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া, লোহার অভাবে অ্যানিমিয়া রোগ হয়। 35 দাগের প্রশ্ন দেখব তাপের এসআই একক কী? কেলভিন, ফ্যারাডে, ওয়াট আর জুল। যদি তাপের এসআই একক দিয়েছে তাই আমরা বলবো তাপের এসআই একক হচ্ছে জুল। তাপের এসআই একক হচ্ছে জুল, অর্থাৎ 35 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। 36 দাগের প্রশ্ন হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো হাইকোর্টের মুখ্য বিচারপতি সবসময় রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। তো এখানে আছে সেই রাজ্যের রাজ্যপাল, রাজ্য সরকার, রাষ্ট্রপতি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। রাষ্ট্রপতি দ্বারা কিন্তু হাইকোর্টের বিচারপতিরা নিযুক্ত হন। তো 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, রাষ্ট্রপতি। 37 দাগের প্রশ্ন আছে কি সেটা আমরা দেখব, প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 37 দাগের প্রশ্ন আছে পার্লামেন্টারি ব্যবস্থা শাসন বিভাগ দায়িত্বশীল থাকে আইনসভার কাছে, বিচারালয়ের কাছে, প্রত্যক্ষ জনসাধারণের কাছে, কোনোটিই নয়। তো পার্লামেন্টারি ব্যবস্থায় শাসন বিভাগ দায়িত্বশীল থাকে। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু আইনসভার কাছে কিন্তু এরা দায়িত্বশীল থাকে। এর দাগ হবে সঠিক উত্তর। এই সব প্রশ্ন কিন্তু অনেকবার করেছি, অনেক প্র্যাকটিস সেটে অনেকবার করেছি। নিয়মিত যদি আপনারা প্র্যাকটিস সেটগুলো দেখেন, এই ক্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনি উন্নতি লাভ করবেন। এটা আমি বলতে পারি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনার বাছাই করা কোনো দরকার নেই। আপনি জেনারেল স্টাডিজ হলেই আপনি প্র্যাকটিস করুন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নগুলো। এখন 38 দাগের প্রশ্ন দেখব। প্রশ্নটা একটু সরিয়ে নিয়ে এদিকে। 38 দাগের প্রশ্ন দেখব, তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি চান আমার সঙ্গে কথা বলতে পিডিএফ সংক্রান্ত বিষয় ছাড়াও যদি আপনি প্রশ্ন উত্তর নিয়ে কোনো আলোচনা করতে চান অথবা আপনার কোনো অঙ্ক সমস্যা হচ্ছে আপনি সমাধান চান, তাহলে যে কোনো বিষয় সমস্যা সমাধানের জন্য আপনি এই নম্বরে আমার কাছে ফোন করতে পারেন 85 309 82 506। এই নাম্বারে কিন্তু আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রাত 10টা থেকে 11টা। রাত 10টা থেকে 11টা এই নাম্বারে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন। দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যা বলতে পারেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান করতে আমি আপনার পিছনে সময় দেব। এছাড়াও আপনি যদি কোনো বিষয়ের পিডিএফ পেতে চান তাহলেও আপনি ফোন করবেন। এছাড়াও যদি আমরা নিয়মিত বিভিন্ন রকম প্র্যাকটিস সেট থেকে আপনাদের একটি করে ফ্রি মক টেস্ট আপনাদের জন্য রাখছি। আপনারা যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন যে ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। তো ফ্রি মক টেস্ট আপনি ফ্রি মক টেস্ট যদি দিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের জন্য ফ্রি মক টেস্ট একটা ব্যবস্থা আছে। সেই মক টেস্টে আপনি যাচাই বোঝাই করুন যে আপনি কতটা নাম্বার আপনি পেতে পারেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। 38 দাগের প্রশ্ন দেখব। তার আগে এখানে যেটা আছে সেটা একটু মুছে রেখে দিই। 38 দাগের প্রশ্ন আছে সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের ব্যয় নিয়ন্ত্রক মহাপরীক্ষকের কর্তব্য ও ক্ষমতা উল্লেখ রয়েছে? 149, 146, 145, 130। তো এখানে 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 149, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 39 দাগের প্রশ্ন আছে দরিদ্র দূরীকরণকে পরিকল্পনার একটি উদ্দেশ্য হিসেবে সর্বপ্রথম আনয়ন করা হয়। এটা নবম পরিকল্পনা, ষষ্ঠ পরিকল্পনায়, পঞ্চম পরিকল্পনায়, দ্বিতীয় পরিকল্পনায়। তো 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এটা পঞ্চম পরিকল্পনায়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 40 দাগের প্রশ্ন আছে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1908, 1901, 1904, 1906। নিখিল ভারত মুসলিম লীগ এটা প্রতিষ্ঠিত হয় কত সালে?
তো এখানে 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1906 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। ডি দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 41 দাগের প্রশ্নে। তো 41 দাগের এই প্রশ্নটা আমরা এখন দেখব। তো 41 দাগের থেকে যে প্রশ্নটা আছে এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আপনারা আগামী ভিডিওই পাবেন। আজকের যে ক্লাসটা আমরা করলাম সেটা এই 40 দাগ পর্যন্ত ক্লাসটি করলাম। পরের ক্লাস অর্থাৎ আরও 35টা প্রশ্ন কিন্তু আছে, এখানে 75টা মোট প্রশ্ন থাকবে। আপনাদের সিলেবাস তো আপনারা অবশ্যই জানেন, মিসলেনিয়াস প্রিলির সিলেবাস হচ্ছে 75টি, জেনারেল স্টাডিজ থাকবে 25টি অঙ্ক থাকবে। তো জেনারেল স্টাডিজ থেকে আমরা 40টা প্রশ্ন সমাধান করলাম। 41 দাগ থেকে বাকি জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো কিন্তু আগামী ক্লাসে পাবেন। সেই ভিডিওটা বা সেই ক্লাসটা করার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি মনে করেন ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হয় পরের ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।